সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বছর, বাঙালির প্রাণের উৎসব নববর্ষ কাল। দেশ জুড়ে চৈত্র সংক্রান্তির নানা অনুষ্ঠান, বাংলা বর্ষবরণে চারুকলা রমনায় ব্যস্ততা। একটা হাত একজন ধর্মান্ধ এক অপশক্তিকে ধরে আছে দুই আঙ্গুল দিয়ে, এটা হচ্ছে এবারের প্রতিবাদ্য আর কি, যে অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শুধু ঢাকায় নয়, বাংলাদেশের সমস্ত জায়গায়, ঢাকার বাইরে সব শহরগুলি যাতে নিরাপদে এই দিনটি উদযাপন করতে পারে তার ব্যবস্থা প্রতিটা শহরে আমরা ওইভাবে নিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাধ্য অনুযায়ী বাংলার প্রতিটি ঘরে চলছে বর্ষবরণের আয়োজন। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, উৎসবে বাড়তি রং দিতে ফুল কিনছেন অনেকে। চট্টগ্রামে 5টি AK-22 ও বিপুল পরিমাণ গুলিসহ 3 জঙ্গি নেতা আটক। এরা বাঁশখালীর জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী, দাবি র্যাবের। মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী, নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিনের বিষয়ে শুনানি বুধবার। এর আগ পর্যন্ত হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ। ঢাকা দক্ষিণে ইসির সাথে প্রার্থীদের মতবিনিময়। এবং টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে মাশরাফিরা। চৈত্রের শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিদায় নিল আরও একটি বছর। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে বিদায় নিল 1421। সন্ধ্যা 6টা 19 মিনিটে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল বছরটি। চৈত্রের শেষ দিনের সূর্যাস্তের সাথে ঋতুরাজ বসন্তকেই শুধু নয়, পুরনো বছরকে বিদায় জানাতে অনেকেই আসেন চট্টগ্রামের পতেঙ্গায়। সূর্যাস্ত দেখতে আসা মানুষের প্রত্যাশা, এই সূর্যাস্তের মাধ্যমেই পুরনো বছরের সমস্ত গ্লানি হারিয়ে যাবে। এই সূর্যাস্তের মধ্য দিয়েই বিদায় নিল 1421, অপেক্ষা 1422-এর প্রথম সূর্যোদয়ের। আরও একটি বাংলা নতুন বছর বরণ করে নিতে অপেক্ষায় পুরো জাতি। বৈশাখী আমেজে প্রস্তুত রাজধানীর রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। একেবারে শেষ সময়ের প্রস্তুতিতে সর্বোচ্চ চলছে সাজ রব। শেষ তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার উপাদানগুলো। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রিপোর্ট এহসান জুয়েলের। উগ্র সাম্প্রদায়িকতার দাপট চারদিকে, তবে নতুন বছরে সে মৌলবাদী শক্তিকে গলা টিপে ধরতে প্রস্তুত এদেশের মানুষ। এসবের পাশাপাশি মঙ্গল শোভাযাত্রায় এবারও ঠাঁই পাবে পায়রা, কাকাতুয়া, মাছ, ঘোড়া, হাতি ও বাঘ। থাকবে সমৃদ্ধি ও শান্তির পথে বাংলাদেশের যে অগ্রগতি তার গল্প। লোকজ বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা চারুকলার মঙ্গল শোভাযাত্রাটি ঘিরেই থাকে নববর্ষ উদযাপনের সমারোহ। সে যাত্রায় এবারও চলছে বর্ণাঢ্য প্রস্তুতি। সব মিলে শেষ সময়ের প্রস্তুতি আর রঙের বর্ণিল আভায় যেন মাতোয়ারা চারুকলা চত্বর। কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আজকে আমরা সবকিছু কমপ্লিট করে ফেলবো, আর কালকে আশা করি আমাদের মঙ্গল শোভাযাত্রাটা সাকসেসফুল হবে। সবকিছুই শেষের দিকে, টুকটাক বাকি আছে, তো এটা হয়ে যাবে আশা করি। মঙ্গল শোভাযাত্রা চারুকলার সামনে থেকে রূপসী বাংলা হয়ে ঘুরে আবার টিএসসিতে যাবে এবং টিএসসিতে থেকে চারুকলা এসে শেষ হবে। বর্তমান সময়ের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে এবারের শোভাযাত্রায়। থাকবে অন্ধকার কেটে সম্ভাবনা ও সমৃদ্ধির বার্তা। এই মোটিভটার মধ্যে দুটো অংশ, একটা হাতে ধরা একটা ফিগার। হাতটা জনগণের প্রতীক এবং যে ফিগারটাকে ধরে আছে, সে টুটি চিপে ধরে আছে, সেটা অপশক্তির প্রতীক। তো সেটা এবারের এই পুরো আয়োজনের অন্যতম একটা আকর্ষণ। মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করতে তৈরি করা হয়েছে নানা রঙের মুখ ও মুখোশ।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে প্রতিপাদ্য করা হয়েছে এবারের শোভাযাত্রায়, যে আলোয় আবহমান বাঙালির জীবন খুঁজে পাবে নতুন দিশা, বয়ে আনবে নতুন বারতা, আর শান্তিকামী বাঙালির হৃদয়ে জমিনে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে বুনে দেবে নতুন স্বপ্ন। এদিকে নববর্ষ আবাহন আর নতুন সূর্যকে সুরের মূর্ছনায় স্বাগত জানাতে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানমালার মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি সম্পন্ন। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বাত্মক উদ্যোগ। এখানে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেরা এই উৎসবটা করবে, সেজন্যই আমরা সর্বধরনের প্রস্তুতি নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী, পুলিশ বলেন, র্যাব বলেন এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সব এখানে থাকবে। আমরা সবাইকে অনুরোধ করছি 5:30টার মধ্যে সমস্ত অনুষ্ঠান বন্ধ করে ফেলতে। সুর আর রঙের ছোঁয়ায় সব অশুভ কেটে এক নতুনের কেতন উড়ানোর প্রতীক্ষায় এখন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 12 মাসে 13 পার্বণের বাঙালি জীবনে যেন উৎসবের শেষ নেই। তবে অন্য সব উৎসবের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে বাংলা নববর্ষ। এই উৎসবকে ঘিরে প্রস্তুতিটাও থাকে বেশ জোরালো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আর তাই প্রস্তুতির শেষ পর্ব চলছে নগর জুড়ে। পহেলা বৈশাখ আর সকালবেলা পাতে পান্তা ইলিশ নেই, সে কথা যেন ভাবাই যায় না। তবে শুধু ইলিশই নয়, নববর্ষ উদযাপনের একটি অংশ জুড়ে থাকে হরেক রকম বাঙালি খাবার। আর তাই বাসাবাড়িতে বর্ষবরণে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের প্রস্তুতি নিচ্ছেন গৃহিণীরা। বৈশাখের ভাজি ভর্তাগুলো করব সকালবেলা, খুব ভোরবেলা উঠে 8-10 রকমের ভর্তা করব। তারপরে সেখানে ইলিশ ভাজা তো অবশ্যই থাকবে, আর পান্তা। সকালবেলা উঠে পাঞ্জাবি পরবো, পান্তা ইলিশ খাবো, ঢোল কিনবো। লাল সাদা নতুন পোশাকের খোঁজে শপিং মলের এই ভিড়ই বলে দেয় উৎসবের আর খুব বেশি সময় বাকি নেই। তবে শেষ মুহূর্তেও 16 আনা বাঙালিয়ানা ধরে রাখতে শাড়ি পাঞ্জাবির দিকে ঝোঁক ক্রেতাদের। পহেলা বৈশাখ মানেই হচ্ছে সাদা লাল, কিন্তু এইবার একটু ডিফারেন্ট হচ্ছে, তো আমিও চাচ্ছি যে একটু ডিফারেন্ট কালারের নিব। বাঙালি কালচার হচ্ছে শাড়ি, তো আমি শাড়িটাকেই প্রেফার করি। গরম যতই হোক শাড়িটা পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সাদার ভিতরেই দেখতেছি, লাল সাদার ভিতরেই দেখতেছি, একটু সিম্পলের ভিতরে। পোশাকের পর্ব শেষ করে তরুণীরা কিনছেন চুড়ি টিপ সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। ভিড় আর তাড়াহুড়োতেও ভোলেননি পোশাকের সঙ্গে সাজের অনুষঙ্গ মিলিয়ে নিতে। আসলে আমরা মেয়েরা শাড়ির সাথে চুড়িটা খুব পছন্দ করি, সেই কারণেই চুড়িটা পরা হয়। শাড়ি পরবো তো তাই শাড়ির সৌন্দর্য তো চুড়ির মধ্যে, এখন এই জন্য শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি কিনতেছি। চুড়ি পরলে তো মেয়েদেরকে অনেক সুন্দরই লাগে, শাড়ির সাথে চুড়ি অনেক বেশি ভালো মানায়। আর ফুল ছাড়া কি নতুন বছরকে বরণ করা যায়, হোক তা নিজেকে কিংবা ঘর সাজাতে? উৎসবের আগে তাই ব্যস্ততা ফুল কেনায়। কেনাকাটা মোটামুটি শেষ, এখন শেষ মুহূর্তে শুধু ফুল কেনা বাকি। বাংলা বছরের নতুন দিনকে আমরা ফুল দিয়ে বরণ করব না। একদিন আগেই ফুল কিনতে আসছি, কালকে শাড়িটা পরে বেরোবো, তাহলে সবারই দেখতে সুন্দর লাগবে। বাংলা নববর্ষকে ঘিরে বছরে অন্তত একটি দিনের জন্য হলেও সবাই হয়ে ওঠেন পুরো মাত্রায় বাঙালি। যুগ যুগ ধরে চলা এই সংস্কৃতি যেন বাঙালি ঐতিহ্যের মূল ধারক। কালক্রমে যা পরিণত হয়েছে জাতীয় উৎসবে। আর উৎসবের রঙে মাতোয়ারা বাঙালির প্রত্যাশা, শুভ হোক 1422। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী 3 জঙ্গি নেতাকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক করেছে র্যাব। এরা নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা গ্রুপের সদস্য বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রিপোর্ট কমলদের। শহীদ হামজা ব্রিগেড নামে বাংলাদেশের নতুন এক জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। মূলত কট্টরপন্থী ইসলামী ছাত্র শিবির এবং হেফাজতের কর্মীদের নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে 2013 সালে। টানা 3 মাস অভিযান চালিয়ে এ দলের 28 সদস্যকে তারা অত্যাধুনিক অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বোমাসহ আটক করেছে। র্যাব কর্মকর্তারা বলছেন, ভারতের মিজোরামের বিদ্রোহীদের কাছ থেকে তারা অস্ত্র সংগ্রহ করছিল। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি, আকবরশা, পাঁচলাইশ, স্থানের বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে 5টি AK-22, 5টি বিদেশি পিস্তল, 15টি ম্যাগাজিন, 3680 গুলি এবং লটমনি পাহাড়ে যে জঙ্গি আস্তানা তার প্রধান অস্ত্র সরবরাহকারী মোজাহির সহ 3 জন জঙ্গিকে আমরা আটক করেছি। এটা একটা নতুন জঙ্গি গোষ্ঠী। শিবিরের যারা কিছু আছে, যারা একটু উচ্চাভিলাষী কিংবা একটু জঙ্গি, তাদেরকে একত্র করে এই জঙ্গি দলটা গঠন করে। তাদের সামরিক গ্রুপের নাম হচ্ছে SHB, শহীদ হামজা ব্রিগেড।
গত 2013 সালে নগরীর ফয়জলেক এলাকায় এক হোটেলে বৈঠকের মাধ্যমে এই জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। র্যাব কর্মকর্তারা বলছেন এই দলের আরো বেশ কিছু সদস্য এবং মূল নেতা এখনো রয়েছেন পলাতক এবং তাদেরকে ধরার জন্য র্যাব অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। ওখানে গ্রেনেড কিভাবে ফাংশন করে তার ছবি আছে, পিস্তল ফায়ার করতে হলে কোন পদ্ধতিতে ফায়ার করতে হয় সেটা বর্ণনা দেওয়া আছে, বিভিন্ন ফায়ারিং পজিশন যেমন নিলিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন কিভাবে ফায়ার করে এগুলোর বর্ণনা আছে, এক্সপ্লোসিভ কিভাবে বানায় সেটা দেওয়া আছে। এসএসবি 3টা গ্রুপ, গ্রিন, হোয়াইট এবং ব্লু, এর প্রতি গ্রুপে 7 জন করে আছে। এদের অনেককে আমরা ধরেছি যারা ট্রেনিং করেছে, বাকিদেরকেও ধরবো। এরা বেসিক্যালি যে হাটহাজে যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার ওখানে যে আবু বকর মাদ্রাসা এদেরকে তাত্ত্বিক প্রশিক্ষণ দিত এবং তারা ট্রেনিংও নিয়েছিল। এছাড়া চট্টগ্রামে 4টি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া গেছিল। সেসব ক্যাম্পে এই হামজা ব্রিগেডের সদস্যদের তাত্ত্বিক এবং শারীরিক প্রশিক্ষণ দেওয়া হতো। পতেঙ্গা র্যাব সদর দপ্তর থেকে কমল দে, সময় সংবাদ। নাশকতার 2 মামলায় আগাম জামিন আবেদন বিষয়ে আদেশ না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মির্জা আব্বাসকে কোনো ধরনের হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এ সময় পর্যন্ত নির্বাচনী প্রচারণার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় আগাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আগামী বুধবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন আদালত। এছাড়া এখতিয়ার না থাকায় মির্জা আব্বাসের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা দুর্নীতি মামলাটির শুনানি করেননি আদালত। প্রায় 3.5 মাস আত্মগোপনে থাকা বিএনপির এই নেতা সোমবার বেলা 12টার দিকে উচ্চ আদালতে আগাম জামিন নিতে যান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, বুধবার পর্যন্ত এই মামলাগুলোতে মির্জা আব্বাসকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না। পাশাপাশি কোনো ধরনের নির্বাচনী প্রচারণা এবং গণমাধ্যমের সাথে কথাও বলতে পারবেন না তিনি। শুনানি সমাপ্ত হয়নি। আগামী পরশু বুধবার আদেশের জন্য থাকবে এবং সেই দিন হয়তো আরো কিছু শুনানি হতে পারে। এই মামলার আদেশ না হওয়া পর্যন্ত মির্জা আব্বাস সাহেব যে অবস্থা আছেন সে অবস্থা থাকবেন। উনি এখনো আসামি, ওনাকে কোনো জামিন দেওয়া হয়নি। কাজেই এই আদেশের সুযোগ নিয়ে উনি যাতে কোনো ইলেকশন ক্যাম্পেইন বা মিডিয়ার সামনে কোনো বক্তব্য বা অন্য কোন রকম গণসংযোগ না করতে পারে। নির্বাচনী প্রচারণায় কালো টাকা ও পেশি শক্তির মতো অপসংস্কৃতি বন্ধে কঠোর হওয়ার পাশাপাশি প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই সহযোগিতা চান। এ সময় প্রার্থীদের মধ্য থেকে অনেকেই ডিসিসি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আইন শৃঙ্খলা বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট রামিম হাসানের। ডিসিসি ও সিসিসি নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় তৃতীয় দিনে অংশ নেন ডিসিসি দক্ষিণের প্রার্থীরা। এ সময় প্রার্থীদের মধ্য থেকে উঠে আসে নানা সমস্যার কথা। দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী এ সময় কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার বন্ধে সেনা মোতায়েনের জোর দাবি জানান। তবে এ বিষয়ে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সরকার দলীয় মেয়র প্রার্থী সাইদ খোকন। আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে আপনারা বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রাখলো। আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী বলেছেন যে আপনার ঢাকা শহরে নির্বাচন হচ্ছে, সারা বাংলাদেশে সেনাবাহিনী চাওয়া হলো এই মাত্র। আমি ঠিক বিষয়টা আমার বোধগম্য নয়। নির্বাচন হচ্ছে ঢাকা শহরে, সারা বাংলাদেশে সেনাবাহিনী চাওয়ার কি কারণ থাকতে পারে জানি না। আমি নির্বাচন পরিচালনা করতে গিয়ে দেখেছি অনেক জায়গায় দেওয়ালে পোস্টার লেগেছে। তা আমি আর অনুরোধ থাকবে, যেহেতু আমি একজন প্রার্থী, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমারও লোক আছে, আমি যখন তাদেরকে বলি যে তোমরা দড়ি দিয়ে টাকাবা, ওরা বলে শাহিদ ভাইয়ের পোস্টার লাগাইছে, আমি কেন লাগাবো না। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার আবারও জানান, ডিসিসি ও সিসিসি নির্বাচন নিয়ে কমিশনের সাথে আইন শৃঙ্খলা বৈঠকের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে নির্বাচনে কালো টাকা বন্ধের ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। আমরাও চাই যে এই অপসংস্কৃতি বন্ধ হোক, কালো টাকা পেশি শক্তির ব্যবহার বন্ধ হোক, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা ব্যবস্থা নিব। এর আগে শনিবার ও রোববার একইভাবে চট্টগ্রাম সিটি ও ডিসিসি উত্তরের প্রার্থীদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। জন্য রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে আজও নির্বাচনী প্রচারণা চালান ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঢাকা উত্তরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পোস্টার ও মাইক ব্যবহার করে কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা চালান। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে এক পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। পথসভায় আনিসুল হক ঢাকাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়াও মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আনিসুল হক। আমার নাম আনিসুল হক, আমি মেয়র পদপ্রার্থী। নগরবাসীরা তাদের বেস্ট চয়েসের মেয়র নির্বাচিত করতে পারুক, সেদিকে সবাই আমরা যেন সব আইন মেনে চলি। আর নতুন বছরকে সামনে রেখে আমার পাশে যারা তরুণ আছে, আজকে আমার সঙ্গে আছো, আগামীতে তোমরা অনেকে আমাকে অনেক সেই জায়গা ছাড়িয়ে যাবে। নববর্ষে তোমাদের বলি সেই স্বপ্ন দেখো। আমাদের এখনো নেতাকর্মীরা হামলা মামলার ভয়ে আত্মগোপনে আছে অথবা কারাগারে আটক রয়েছে বিনা অপরাধে। আমি এখনো অবিলম্ব করে চাচ্ছি যে চিফ ইলেকশন কমিশনার যেন আমাদের দিকে তাকিয়ে ওনারা যে প্রত্যাশা দিয়েছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার লেভেল ইলেকশন হবে, সেটা ওনারা যেন কাজে কর্মে দেখায় নিশ্চিত করে। সন্ধ্যার সময় আরও থাকছে। ঋণ কেলেঙ্কারি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের 7 কর্মকর্তাকে 10 বছর করে কারাদণ্ড, সব আসামি পলাতক, গ্রেফতারি পরোয়ানা জারি। এবং 87 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন নোবেল বিজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস। বিএনপি ভবিষ্যতে সরকার পতন আন্দোলনে নামার শক্তি সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে মাঠ প্রশাসনকেও নির্দেশ দেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে কয়েকটি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এভাবেই নাটোর ও ফেনী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাথে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ এবং চাঁদপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জেলার জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক ও জনপ্রতিনিধিদের কাছ থেকে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। যে সমস্ত পরিকল্পনা আমরা নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আশা করি ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে এই ধরনের আবার সে সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে। জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, মানুষ খুন যারা করেছে, মানুষকে পুড়িয়ে যারা হত্যা করেছে এবং প্রত্যেক এলাকায় এলাকায় যারা এই অপরাধী, যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো প্রত্যেক এলাকার থেকে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদের বিচারের সম্মুখীন করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করা হবে। আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলি এগুলির জন্য দ্রুত বাস্তবায়ন হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে, কারণ দেশের উন্নয়নটাই আমাদের মূল লক্ষ্য। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হস্ত কারুশিল্প নীতিমালা 2015-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, বৈশাখী উৎসবকে কেন্দ্র করে এখন থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মকর্তারা 3 দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। চৈত্র মাসের শেষ দিনের আগের দিন এবং 2রা বৈশাখ, এই 2টা দিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা ঐচ্ছিক ছুটি হিসেবে ভোগ করতে পারবেন। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বেগম জিয়া ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটে নতুন বছরের সমঝোতার রাজনীতির সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আওয়ামী লীগ সভানেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এর অর্থ দাঁড়ায় দুটো প্রধান দল অতীতের সকল ভুল বুঝাবুঝি থেকে বেরিয়ে পরস্পরের প্রতি
শুভ কামনা করেছেন। এই শুভ কামনা থেকে আমরা বিশ্বাস করতে চাই হিংসা বিদ্বেষের রাজনীতি পরিহার করার ক্ষেত্রে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় স্বার্থে একটি কার্যকর সমঝোতার নতুন পথেরও শুভ সূচনা ঘটবে। এই নববর্ষ উপলক্ষে আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির সাংস্কৃতিক সংগঠন জাসাস, তার উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, রাজনীতির মাঠে না থাকায় অন্যান্য রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদেরকেও ঠিকমতো চেনেন না। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে ইউকেইডের সহযোগিতায় পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইলেকশন কমিশন একটা অনুরোধ যে নির্বাচনে নিরপেক্ষ হয়। বারবার শুনি, কিন্তু শেষ পর্যন্ত দেখি সবাই বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই, কেউ বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে, কেউ কারচুপি হয়েছে। উই জাস্ট হোপ অ্যান্ড এক্সপেক্ট দি ইলেকশন উইল বি ফেয়ার ফর এভরিবডি। যদি হয় তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট হতে পারে। তবে এতদিন পরে আমলাতন্ত্রের অবসান হচ্ছে, নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে, এটাই আমাদের কাছে সুখবর। বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চাওয়ার জন্য মাঠে নামলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিই তাকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আয়োজিত জামাত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি কথা বলেন। এই হরতাল কার বিরুদ্ধে? এই হরতাল আদালতের রায়ের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, আইনের শাসনের বিরুদ্ধে। তাই এই বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করতে হবে। বেগম খালেদা জিয়া যদি এই মানুষ হত্যা করার পর, মানুষকে পুড়িয়ে মারার পর আবার তার পেট্রোল বোমা বাহিনী নিয়ে তিনি যদি আবার তার পেট্রোল বোমা বাহিনী নিয়ে ভোট চাওয়ার জন্য ঢাকায় নামেন, তাহলে তাকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রতিহত করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বিকেলে সেনাবাহিনী প্রধান বঙ্গভবনে যান এবং রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাবেক ওরিয়েন্টাল ব্যাংক ও বর্তমান আইসিবি ইসলামী ব্যাংক ঋণ কেলেঙ্কারির মামলায় ব্যাংকটির 7 কর্মকর্তাকে 10 বছরের করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক হোসনে আরা বেগম এই রায় দেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে 1,90,00,000 টাকা করে জরিমানাও করেন আদালত। আগামী 2 মাসের মধ্যে অর্থদণ্ডের টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 2006 সালের 29 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক আসামিদের বিরুদ্ধে 1 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির অভিযোগে 8টি মামলা দায়ের করে। এর মধ্যে একটি মামলার রায়ে এই সাজা দেওয়া হয়। মেসার্স তানভীর এজেন্সি নামে মোহাম্মদ কামরুল আহসান নামে একটা ব্যক্তি একটা ঋণের একটা হিসাব খোলে ওরিয়েন্টাল ব্যাংক বাবুবাজার শাখা। যেই দিন উনি 27/7/2005 তারিখে হিসাবটা খোলেন, সেই দিনে একটা ঋণের আবেদন করেন যে আমাকে 1 কোটি টাকার ঋণ দিতে হবে। ওনাদের পরস্পর যোগসাজশে এই ওরিয়েন্টাল ব্যাংকের 1 কোটি টাকা ঋণ, সেই ঋণটা সুদ আসল সহ বর্তমানে 1,90,00,000 টাকা দাঁড়িয়েছে। আজকে বিজ্ঞ আদালত এই মামলার 7 জন আসামিকে প্রত্যেককে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 1,90,00,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করেন। নোবেলজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই। সোমবার জার্মানির লুবেকের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। 1959 সালে লেখা তার প্রথম উপন্যাস দ্য ট্রেন ট্রামের জন্য 1999 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। উপন্যাস ছাড়াও কবিতা, নাটক, প্রবন্ধ সহ সাহিত্যের আরও বিভিন্ন শাখায় তার বিচরণ ছিল। 1927 সালে জার্মানির ড্যানজিগ শহরে জন্মগ্রহণ করেন গুন্টার গ্রাস। পূর্ব পশ্চিম জার্মানিকে পুনরায় একত্রীকরণের বিরুদ্ধে লেখার মাধ্যমে সবসময় তিনি সোচ্চার ছিলেন। এছাড়াও বিশ্ব শান্তি ও পরিবেশের বিষয়গুলো বরাবরই তার লেখায় উঠে আসত। Zeichnen und Schreiben.
পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে মিরপুরে রিপোর্টিংয়ের পরপরই ক্রিকেটাররা একাডেমির জিমে নিজেদের ঝালিয়ে নেন। বিশ্বকাপের পর এবার ঘরের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন টাইগাররা। মাঝে অবশ্য ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের বিসিএল টুর্নামেন্ট খেলেছিলেন মাশরাফিরা। এবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রমাণ করার মিশন, যাতে সবার দৃষ্টি ছিল দলে প্রথমবার ডাক পাওয়া ওপেনার রনি তালুকদারের ওপর। রনির সঙ্গে আবুল হাসান রাজীও অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন। এছাড়া মাশরাফিরা রিপোর্টিং করার পর শুধুমাত্র জিমে সকালের সময়টা কাটান। এদিকে আইপিএল খেলে দেশে ফিরলেও দিনের প্রথম সেশনের অনুশীলনে ছিলেন না সাকিব। কোচ হাথুরু সিং এর অধীনে বদলে যাওয়া বাংলাদেশ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিল, তাই ঘরের মাঠে মাশরাফিদের ওপর সমর্থকদের প্রত্যাশাও বেশি। আজ সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় সেশনে মাঠে ব্যাট বল হাতে অনুশীলন করেছেন টাইগাররা। এদিকে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। আজ দুপুরে অধিনায়ক আজহার আলীর নেতৃত্বে পাকিস্তান দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। টাইগারদের বিপক্ষে সিরিজে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 1টি টি-20 ম্যাচ খেলবে টিম পাকিস্তান। বিমানবন্দরে পাকিস্তান দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। এ সময় পাকিস্তানের ক্রিকেটারদের কাছে গণমাধ্যম কর্মীদের ঘেঁষতে দেওয়া হয়নি। বিমানবন্দরে আগে থেকেই রাখা বাসে করে তাদেরকে হোটেলে পৌঁছে দেওয়া হয়। সবশেষ 2011 সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব ম্যাচ জিতলেও এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে এ দলটি। মিসবাহ আফ্রিদির অবসরের পর ওয়ানডে দলের নেতৃত্ব এখন আজহার আলীর কাঁধে। এছাড়া পাকিস্তান দলও বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন। এদিকে শেষ মুহূর্তে ইনজুরির কারণে দলের সঙ্গে নেই বিশ্বকাপে দুর্দান্ত খেলা পেসার সোহেল খান। আগামী শুক্রবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে এই সিরিজটি। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বছর। বাঙালির প্রাণের উৎসব নববর্ষকাল নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাধ্য অনুযায়ী বাংলার প্রতিটি ঘরে চলছে বর্ষবরণের আয়োজন। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, উৎসবে বাড়তি রং দিতে ফুল কিনছেন অনেকে। চট্টগ্রামে 5টি AK-22 ও বিপুল পরিমাণ গুলিসহ 3 জঙ্গি নেতা আটক। এরা বাঁশখালীর জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী দাবি র্যাবের। মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। এবং মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিনের বিষয়ে শুনানি বুধবার। এর আগ পর্যন্ত হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ। ঢাকা দক্ষিণে ইসির সাথে প্রার্থীদের মতবিনিময়। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।